বাংলাদেশেই বাজার তৈরির চেষ্টা বিএসসিএল-এর। এবার শীত মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা। জলবায়ুর পরিবর্তন ও নাব্যতা কম থাকাই কারণ বলছে মৎস্য বিভাগ। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মতিতমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। রিজার্ভ চুরির মামলায় 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তারা সহ অভিযোগপত্রে আসামি হচ্ছে আরো 8 প্রতিষ্ঠান। গোয়েন্দারা বলছেন, তদন্ত শেষ পর্যায়ে থাকলেও অভিযোগপত্র দিতে অপেক্ষা করতে হবে যুক্তরাষ্ট্রের আদালতে থাকা অর্থ ফেরত মামলার নিষ্পত্তির জন্য। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরির ঘটনায় মানি লন্ডারিং আইনে মতিঝিল থানায় মামলা হয় 2016 সালের 15 মার্চ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করে তারা। বাংলাদেশ, ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা, ভারত, জাপানের মতো দেশের বিভিন্ন সংস্থার কাছে চাওয়া হয় সন্দেহভাজনদের তথ্য। সহায়তা নেওয়া হয় ইন্টারপোলেরও। প্রায় 5 বছরের তদন্তে রিজার্ভ চুরির 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের 7, ফিলিপাইনের 30, শ্রীলঙ্কার 7, চীনের 3, ভারতের 3, জাপানের 1 ও সুইফট কর্মকর্তা 5 জন। সম্পৃক্ততা মিলেছে ফিলিপাইনের 7 ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠানেরও। ফিলিপিনো আছে, শ্রীলঙ্কান আছে, জাপানিজ আছে, চায়নার আছে, একটা গ্রুপ যারা করেছিল, টাকাটা নিয়েছিল। আবার যাদের দায়িত্ব ছিল এই সিস্টেমটা ম্যানেজ করা, বিদেশি কোম্পানি যাদের ছিল, তাদেরও আমরা পেয়েছি ইনভলভমেন্ট। এবং আমরা তদন্ত পর্যায়ে আমরা আবার দেখেছি যে আমাদের যেসব অফিসাররা আছে এখানে, যাদের দায়িত্ব ছিল, তাদের দায়িত্বের মধ্যে কোনো ক্রিমিনাল ইন্টেন্ট ছিল কিনা। সিআইডি প্রধান বলছে, মানি লন্ডারিং আইনের মামলার তদন্তে সময় বেশি লাগে। এ মামলায় 6 থেকে 7টি দেশের সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। আমেরিকাতে যে কেসটা আমাদের পেন্ডিং আছে টাকা উদ্ধারের জন্য, ওইটা আগে শেষ হোক। ওইটা শেষ হওয়ার পর আমরা আমাদের তদন্ত রিপোর্টটা আমরা কোর্টে দেব। এই জন্যই আমাদের অপেক্ষা, নাহলে কিন্তু আমাদের তদন্ত কাজ আমাদের শেষ। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ চুরিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সিআইডি তদন্ত প্রতিবেদন হাতে পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সিআইডি ডাইরেক্ট আমাদের কাছে এই জাতীয় কোনো কিন্তু এখনো দেয়নি। আমাদের কাছে এইরকম যদি আমাদের কোনো তথ্য, আমাদের নির্দেশনা আসে বা আমরা যদি এই ব্যাপারে যখন স্যাঙ্গুইন হই, তাহলে তো অবশ্যই অ্যাজ পার সিস্টেম অনুযায়ী যা হওয়ার, বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী যা করার তা করা হবে। 2016 সালের 4 এপ্রিল মধ্যরাতে চুরি হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষ নবম শ্রেণীতে থাকছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ। করোনার কারণে শিক্ষাক্রম পরিবর্তনের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি বোর্ড। তবে নতুন শিক্ষাক্রম পাচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। বাকিগুলোতে পরিবর্তন তার পরের বছর। সবশেষ 2012 সালে শিক্ষাক্রমে পরিবর্তন আনে সরকার। এর 6 বছর পর 2018-তে আবারও কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এতে কথা ছিল, চলতি শিক্ষাবর্ষেই নতুন শিক্ষাক্রমে শুরু হবে একাডেমিক কার্যক্রম। তবে করোনার কারণে কাজ শেষ না হওয়ায় সব শ্রেণীর কারিকুলাম পরিবর্তন হচ্ছে না। নবম শ্রেণী থেকে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ তুলে নেয়ার পরিকল্পনারও আলোর মুখ দেখছে না আগামী শিক্ষাবর্ষে। সেই নতুন কারিকুলাম অনুযায়ী আমরা পাঠ্যপুস্তক প্রণয়ন করে আমরা 2022-এ আমরা প্রাথমিক স্তরের 1-2 এবং মাধ্যমিক স্তরের 6-7 আমরা দিতে পারবো বলে আশাবাদী। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। বিভিন্ন জরিপে উঠে এসেছে, বর্তমানে যে শিক্ষাক্রমে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি সম্পর্কে বেশিরভাগ শিক্ষকই স্বচ্ছ ধারণা রাখেন না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শুধু নতুন শিক্ষাক্রম চালু করলেই হবে না, শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনতে হবে। শিক্ষকরা বলছেন, ভালো ফল পেতে হলে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে নিয়ে শিক্ষাক্রম পরিবর্তনের কাজ করতে হবে। শ্রেণীর শিক্ষকদেরকে সম্পৃক্ত করা হয়, আমার মনে হয় সেই ক্যারিকুলাম বা শিক্ষাক্রম অধিকতর বাস্তবমুখী হবে। এদিকে গত বছরের বই ছাপানোয় কাগজ সহ নানা সংকটে নির্দিষ্ট সময়ে দেয়া যায়নি বই।
তাই এবার মুদ্রণ মালিক সমিতির দাবি বিদেশ থেকে কাগজ আমদানির সুযোগ দিতে হবে। পাশাপাশি শিক্ষাক্রমে পরিবর্তন করা, বইয়ের পাণ্ডুলিপি আগেই দিতে হবে। বিকল্প ব্যবস্থা থাকলে দেশি মূলগুলা যারা অসৎভাবে আমাদের জিম্মি করে এই বছর যে সংকট তৈরি করছে, এই সংকটটা তৈরি হবে না। আমরা সেক্ষেত্রে একটা আমদানির সুযোগ চাচ্ছি। সেই সঙ্গে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বায়ু দূষণ রোধে সিটি কর্পোরেশনকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে ওয়াসাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে এই নির্দেশের অগ্রগতি সহ আদালতের 9 দফা নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা 1 মাসের মধ্যে জানাতে হবে উচ্চ আদালতকে। এদিকে পরিবেশ রক্ষায় ঢাকা ও এর আশপাশের জেলার 59টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বের শীর্ষ অবস্থানে এখন ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর জরিপে 2020 সালে ঢাকার স্কোর ছিল 287, যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। ঢাকা মহানগরীর বায়ু দূষণ রোধে 2019 সালে 9 দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের 5 জেলার অবৈধ ইটভাটা বন্ধ করা, মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়ার যানবাহন জব্দ ও ধুলাপ্রবণ এলাকায় 2 সিটি কর্পোরেশনকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা দেয়া হয়। হাইকোর্টের নির্দেশনার পর 2 সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নড়েচড়ে বসে। উত্তর সিটি কর্পোরেশনের দাবি, ঢাকার বায়ু ও পরিবেশ রক্ষায় বেশ কিছু জটিলতার নিরসন হয়েছে। বায়ু দূষণ রোধে সর্বোচ্চ চেষ্টার কথাও জানায় সংস্থাটি। ইটভাটার জন্য বায়ু দূষণ হয়, আমাদের রাস্তাঘাট খোঁড়াখুড়ির জন্য বায়ু দূষণ হয়, মেট্রো রেল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলোর কারণেও কিছু ধুলাবালি, 10টার বেশি গাড়ি আমরা পানি ছিটাচ্ছি। তারপর আমাদের যে ময়লা আবর্জনা আমরা যে ঢাকা শহর থেকে STS থেকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যাই, সেটি কাভার্ড ভ্যানে করে আমরা নিয়ে যাচ্ছি। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের আদেশের দীর্ঘদিন পরও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষণের শহর ঢাকা হওয়ায় হতাশা প্রকাশ করেন। ধূলি দূষণ কমিয়ে নিয়ে আসা, নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তাদেরকে সিটি কর্পোরেশন যে পানি ছিটাচ্ছে যেন কোনো ধরনের পানির সংকট না হয় সেই বিষয়ে ওনাদেরকে নিশ্চিত করতে বলেছেন। অনেক সময় দেখা গেছে অভিযোগ এসছে যে সিটি কর্পোরেশন সঠিকভাবে পানি পাচ্ছে না বা ওয়াসার কাছে থেকে তারা সহযোগিতা পাচ্ছে না। আজকের এই আদেশের দ্বারা এই ধরনের জটিলতা দূর করা আমাদের সম্ভব হবে, সহজ হবে। এদিকে বৃহস্পতিবার আদালতের নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে দাখিল করে পরিবেশ অধিদপ্তর। এতে জানানো হয়, অভিযান চালিয়ে 59টি অবৈধ ইটভাটা ও 2টি টায়ার ও ব্যাটারি রিসাইকেলিং কারখানা বন্ধ এবং 1,78,00,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে সহজলভ্য হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না স্যাটেলাইট সেবায়। তাই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সেবা বিক্রি করা যাচ্ছে না বিদেশে। এই অবস্থায় দেশের ভেতরেই বাজার তৈরির চেষ্টা করছে BSCL। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটের সেবা বিক্রির জন্য পুরোপুরি দেশের বাজারের ওপর নির্ভরশীল থাকা ঠিক হবে না। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকেই দেশের পাশাপাশি বিদেশে সেবা বিক্রির উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। এজন্য থাইল্যান্ড ভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হলেও আসেনি সফলতা। নেপাল ও ফিলিপাইন সেবা নিতে আগ্রহী হলেও দাম কম বলায় রাজি হয়নি BSCL। এখনো দর কষাকষি চলছে ইন্দোনেশিয়ার সঙ্গে। BSCL বলছে, আন্তর্জাতিক বাজারে স্যাটেলাইটের সেবা সহজলভ্য হওয়ায় উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। করা হয় 2012 সালে, তখন পৃথিবীতে স্যাটেলাইট ব্যান্ডউইথের দাম যেরকম ছিল, তারপরে বিভিন্ন জাতীয় অনেক স্যাটেলাইট তুলেছে আকাশে, যার জন্য স্যাটেলাইট ব্যান্ডউইথের সাপ্লাই অনেক বেড়ে গেছে। সাপ্লাই বাড়লে পরে দাম কমে যায়, ওই অবস্থা হয়েছে এখন। বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইটের মেয়াদ নির্দিষ্ট থাকায় ট্রান্সপন্ডার ফেলে রাখার সুযোগ নেই। দ্রুত কার্যকর বিপণনের বিকল্প নেই বলে মনে করেন তারা। স্যাটেলাইটের ব্যবহার আরো অনেক ক্ষেত্রে করা যেতে পারে, তার জন্য এই স্যাটেলাইটটা কিন্তু সেরকম কাজের জন্য উপযুক্ত নয়।
কাজে এই ক্ষেত্রে দেশের ভেতরে খুব বেশি মার্কেট খুঁজে খুব বেশি লাভ হবে বলে আমার কাছে মনে হয় না। এটা যার যে গ্রোথ অটোমেটিক্যালি যেটা হবে সেটা, বা বিশেষ প্রয়োজনের জন্য কিছু ক্যাপাসিটি আমরা রিজার্ভ রেখে বাকিটাকে আমাদেরকে যেভাবে হোক বিপণনের চেষ্টা করতে হবে। এর বাইরে আসলে আমাদের খুব বেশি বিকল্প নেই। বঙ্গবন্ধু স্যাটেলাইটের 14টি সি ও 26টি কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার আছে। এর মধ্যে বিক্রি হয়েছে কেবল 7টি সি ব্যান্ড ও 7টি কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দীর্ঘ 19 বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা নিয়ে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা 34 আসামিকে আদালতে আনা হয়। বেলা 11টার দিকে রায় ঘোষণা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির। রায়ে 50 আসামির মধ্যে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে 9 বছর, বিএনপি নেতা আব্দুল রাজ্জাককে 6 বছর সহ সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে উচ্চ আদালতে আবেদনের কথা জানিয়েছে আসামিপক্ষ। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই 3 জনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে। সর্বনিম্ন 4.5 বছর দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজকের এই রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার কায়েম হইল। উচ্চ আদালত অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার দিবেন, এটা আমরা আশা করি। সবার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মামলাটাতে সবাই বেশি উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন। রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। আর রায়ের বিপক্ষে বিএনপি মিছিল বের করলেও তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমি মনে করি সারা সাতক্ষীরাবাসী সহ জনগণ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এই রায়টির জন্য। আমরা মনে করি যে এটা সন্তোষজনক রায় হয়নি এবং আমরা আশাবাদী যে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আমরা অবশ্যই ন্যায় বিচার পাব। এই মামলায় 54 আসামির মধ্যে 4 জন মারা গেছেন, 34 জন জেলে ও 16 জন পলাতক রয়েছেন। সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক নারীকে দেখে ঢাকায় ফেরার পথে 2002 সালে 30 আগস্ট কলারোয়া বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী। স্বস্তি প্রকাশ করেছেন হামলায় আহত ও প্রত্যক্ষদর্শীরাও। তারা বলছেন, রায়ের মধ্য দিয়ে এই ঘটনা মিথ্যা প্রমাণের চেষ্টা ব্যর্থ হয়েছে। 2002 সালে কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় আহত হন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। সেদিনের কথা মনে হলে এখনো শিউরে ওঠেন তিনি। নেত্রীর গাড়ি একটা পরে আমার গাড়ি ছিল। নেত্রীর গাড়ি যখন বাসের কাছাকাছি গেছে তখন দেখলাম বেশ 1-200 গুন্ডা পান্ডার লোক লাঠি সোটা নিয়ে ইট পাটকেল নিয়ে ওনার গাড়ি পরে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক সুভাষ চৌধুরীও ভুলতে পারেননি সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা। একই সঙ্গে আমাদের সাংবাদিকদের উপরে অ্যাটাক হলো। অ্যাটাক হওয়ার পরে আমরা সাংবাদিকরা কিছু সাংবাদিক প্রেস ক্লাবে অবস্থান নিলাম, আর কেউ আমরা থানার মধ্যে যে আমরা আশ্রয় নিলাম। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নেতা মুসলিম উদ্দিন জানান, মামলার বাদী হওয়ায় বেশ কয়েকবার তৎকালীন সরকারি দল বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। আসামির পক্ষ ছিল এই মামলাটা সর্বৈব মিথ্যা, এটা প্রমাণ করছে। রায় যাই হোক, ঘটনাটা সত্য, এটা আদালতে প্রমাণ হয়, আমি দারুণ সন্তুষ্ট। মামলার 50 আসামির মধ্যে বিএনপি নেতা তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আরও 47 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়ার ঠিক এই জায়গাটিতে হামলা চালানো হয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে। দীর্ঘ 19 বছর পর এই মামলার রায় ঘোষণা হয় সন্তোষ প্রকাশ করেছে মামলার বাদী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো থাকছে।
বিদেশি মদের সংকটে ক্রেতাকে ভেজাল মদ ধরিয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বিষাক্ত মদ পান করে 15 দিনে দেশে 16 জনের মৃত্যু। বিষাক্ত মদ পানে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আরেক নারী গ্রেপ্তার। ফরেনসিক রিপোর্টে জট খুলতে পারে মৃত্যু রহস্যে। লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশের দেখা নেই। গত কয়েক বছর শীতের এই মৌসুমে প্রচুর মাছ ধরা পড়লেও এবার না পেয়ে হতাশ জেলেরা। মাছঘাটগুলোতে ইলিশের আমদানি কম থাকায় অলস সময় কাটাচ্ছেন আড়তদাররা। জলবায়ুর পরিবর্তন ও নদীর নাব্যতা কমে যাওয়ায় এবার ইলিশ মিলছে কম, বলছেন মৎস্য কর্মকর্তারা। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। তবে এবার মেঘনায় আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ এ অঞ্চলের জেলেরা। আর মাছের সরবরাহ কম থাকায় জেলার ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। সারাদিনে জাল পাই তাহলে আমাদের 4-5 টাকার বেশি মাছ হয় না। নদীতে মাছ নাই, আমরা তো ব্যবসায়ী, এটা ছাড়া তার কোনোটা করতে পারি না। অনেক শহর পড়ছে, নদীর ভিতরে হুকিয়ে গেছে, দেখে মাছটা আসে না আর কি। গভীর পানি হলে মাছ পাওয়া যেত আর কি বেশি। মৎস্য কর্মকর্তারা বলছেন জলবায়ু পরিবর্তন আর জীববৈচিত্র্যের উপর ভারসাম্যহীন আঘাতে মেঘনা নদীর গভীরতা কমে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন। পানির ঘনত্ব কমে যাওয়ায় নদীর মোহনা থেকে ইলিশ পাড়ি জমাচ্ছে সমুদ্র মোহনায়, ফলে নদীতে ইলিশ ধরাও পড়ছে কম। পানির গভীরতা, নদীর নাব্যতা প্লাস আবহাওয়া অনেক কিছু নির্ভর করে ইলিশের প্রাপ্যতাটা নির্ধারিত থাকে। জাটকা রক্ষাটা আমাদের এখন চ্যালেঞ্জ। তো আমরা অন্যান্য বছরের মতো যেভাবে পদক্ষেপ গ্রহণ করি, আমরা সেভাবে এই জাটকা রক্ষার জন্য কাজ করে যাব। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আগামী 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত নদীতে মাছ ধরা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এবার ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 25,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাজারে ভোজ্য তেলের দাম বাড়তি। সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে আরেক দফা। এছাড়া আমদানির পরও কমছে না চালের দাম। তবে ভরা মৌসুমে বাজারে শীতকালীন সবজি সরবরাহ ভালো থাকায় দাম সহনীয় বলছেন ক্রেতারা। আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভোজ্য তেলের দামের একটি তারতম্য লক্ষ্য করছি। আজকের কি অবস্থা সেটা আমাদেরকে জানাবেন, এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে শাকসবজি মোটামুটি সহনীয় পর্যায়ে থাকলেও আমরা জানতে চাই যে মাছ, মাংস এবং অন্যান্য যে সব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে তাদের দামের মধ্যে কি ধরনের পার্থক্য লক্ষ্য করছেন? দেখুন, আপনার কথা অনুযায়ী শুরুতে বলতে হয় যে মাছ, মাংস, শাকসবজি, চাল, ডাল, তেল সবকিছু বাজারে চাহিদা মাফিক থাকলেও কেনাও যাচ্ছে পছন্দ মতো, কিন্তু ক্রেতাদের সব থেকে বেশি আগ্রহ ভোজ্য তেলের বাজারে। ঠিক এই মুহূর্তে সাপ্তাহিক ছুটির দিনে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে এখানে পাইকারি, খুচরা দুইভাবেই পণ্য কেনা যায়। তবে ক্রেতাদের মধ্যে যেটা আগ্রহ দেখেছি, তারা সবজির দাম কিনছে বা মাছ, মাংস কিনছে, তবে তারা তেলের দাম নিয়ে বেশ কিছু অভিমত তাদের রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে এটা অস্বস্তি রয়েছে। যদিও তাদের অস্বস্তি থাকলেও তারা কিনতে বাধ্য হচ্ছেন, কারণ নিত্য পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে ভোজ্য তেল। আর এই দামের বিষয়ে যদি আপনাকে বলি, শুধু কয়েক সপ্তাহ, আমরা যদি বলি যে কয়েক মাস ধরে এই ভোজ্য তেলের দামটা মানুষের সহনীয় মাত্রার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আজকে যদি আমি বলি, সেক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের ব্যবধানে যদি হিসাব করি, সেক্ষেত্রে লিটারে কিন্তু 3 থেকে 4 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রায় 140 টাকা লিটারে। আর যদি 5 লিটার বোতলের দাম ধরি, বিভিন্ন ব্র্যান্ড ভেদে, অর্থাৎ বাজারে যে 4-5টি ব্র্যান্ডের ভোজ্য তেল পাওয়া যায়, সেই ব্র্যান্ড ভেদে কিন্তু ভোজ্য তেল বিক্রি হচ্ছে 600 থেকে 650-55 টাকা 5 লিটার বোতলে। আর খোলা যদি আপনাকে বলি, সেই খোলা তেলের দামটা যখন বৃদ্ধি পেয়েছে, ঠিক একইভাবে বৃদ্ধি পেয়েছে যে পাম অয়েলের দামটা বৃদ্ধি পেয়েছে। তবে এখানে যারা বিক্রেতা, তারা বলছে যে বিপণনজাত প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো প্রতি সপ্তাহে নতুন মূল্য নির্ধারণ করে দিচ্ছে। তারা এই মূল্য থেকে কম বেশি তার জন্য লোকসান হয়ে যাবে। আর এখানে যারা
ক্রেতা সাধারণ আছে তারা বলছে যে বাজারে এমনি তাদের জন্য চালের দামটা বেশ অস্বস্তি ছিল, তার মধ্যে এই তেলের দামটা যদি আরো বেশি বেড়ে যায় তাদের আয়ের সাথে ব্যয় করতে তাদের একটা অসঙ্গতিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। তবে এবার চালের বিষয়টা যে আপনাকে বলি, বাজারে সরকার যে দেশের বাইরে থেকে আমদানি চাল আসলেও সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাজারে এখনো আসে নাই। কারণ এর আগে ব্যবসায়ীরা তারা বলেছিল যে শুল্ক কমালো তারা কিন্তু লোকসানের জন্য যাতে একেবারে বেশি চাল আনার ফলে যাতে লোকসান না হয় সেজন্য তারা অল্প পরিমাণে আনছে, যার জন্য বাজারে আমদানি চালের সরবরাহটা কম। তবে গত সপ্তাহের তুলনায় চালের দামটা খুব একটা না বললেও খুব একটা কমেনি সেটা বলা যায়, যেটা এখনো কিন্তু ক্রেতাদের চড়া দামে বিক্রি হচ্ছে। তবে ভোক্তা সাধারণের জন্য একমাত্র স্বস্তির জায়গা গত সপ্তাহে যেমন ছিল সবজির বাজারে, এই সপ্তাহ তাদের জন্য স্বস্তির জায়গা রয়েছে সবজির বাজারে, যেক্ষেত্রে তাদের বেশিরভাগ শীতকালীন সবজি সরবরাহ যেমন ভালো, এর বদলতে তারা যে কোনো সবজি তুলনামূলক 20 থেকে 25 টাকা দামের মধ্যে তারা কিনতে পারছে। যদি এক কথায় আপনাকে বলি, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের জন্য সবজিতে স্বস্তি থাকলেও অস্বস্তি কিন্তু এখনো কাটেনি। ভোজ্য তেলের দামে গত সপ্তাহের তুলনায় লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে সর্বশেষ। কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। বিদেশি মদের সংকটে ক্রেতাকে ভেজাল ও বিষাক্ত মদ ধরিয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আর বিষাক্ত মদ পান করে গত 15 দিনে মারা গেছে 16 জন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, করোনার কারণে 8 মাস আমদানি বন্ধ থাকায় এই সংকট। তবে বার ব্যবসায়ীদের দাবি, উচ্চ শুল্কের কারণে আমদানি কমেছে। সারা দেশে অনুমোদিত বার 185টি, এর 78টি রাজধানীতে। এসব বারে বিক্রি হয় দেশি মদের পাশাপাশি বিদেশি মদ। করোনার কারণে প্রায় 8 মাস বন্ধ ছিল মদ আমদানি। গত বছরের 26 মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বারও বন্ধ ছিল। সম্প্রতি রাজধানীর বারগুলোতে সংকট দেখা দিয়েছে বিদেশি মদের। এই সুযোগে অসাধু ব্যক্তিরা বিদেশি বলে ক্রেতাকে ধরিয়ে দিচ্ছে ভেজাল ও বিষাক্ত মদ। গোয়েন্দা পুলিশের অভিযানেও বাড্ডায় সন্ধান মিলেছে ভেজাল বিদেশি মদের কারখানার। 2 মাস ধরে বাজারে বিদেশি মদের সংকট বলে জানিয়েছে বার সংশ্লিষ্টরা। সংকটের কারণ জানতে চাইলে তারা জানান, আমদানির কাগজপত্র মাসের পরে মাস সংশ্লিষ্ট দপ্তরে আটকে থাকায় সময় মতো মদ আসছে না। এছাড়া শুল্ক বাড়ানোর কারণে কমেছে আমদানি। কাস্টমসের ব্যাটের ব্যাপার নিয়ে অনেক ব্যাপার আছে, এই জন্য ওনাদের সাথে ওনাদের দ্বন্দ্বের কারণে এই মালটা পাওয়া যাচ্ছে। আপনারা পাচ্ছেন না কেন? আমরাই তো ওরা না ছাড়লে তো আমরা পাই না। এই ক্রাইসিসটা তো 2-3 মাস ধরে তো অলরেডি করেন আমরা তো অ্যাপ্লিকেশন করে রাখছি, কিন্তু আমরা তো মাল পাচ্ছি না। এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তাদের কাজ শুধু বারগুলোকে লাইসেন্স দেয়া। রাজধানী সহ সারা দেশে ভেজাল মদ কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। বারগুলো বন্ধ করলে স্বাভাবিকভাবে ইম্পোর্টও বন্ধ ছিল। তো প্রায় মাস 2 আগে আমরা বার এবং রেস্টুরেন্ট এবং হোটেলের বারগুলো আমরা ওপেন করেছি। অবৈধ উপায়ে করার এখানে কোনো কার্যক্রম নেই। আমরা সেই চেষ্টাটাই করি যে বৈধভাবে লাইসেন্স দিবে এবং পারমিটের মাধ্যমে যারা মদ পান করেন তারা সে পারমিট নিয়ে মদ পান করবেন। অভিযোগ আছে, শুল্ক ফাঁকি দিতে অনেকবার 6টি ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস থেকেই মূলত বিদেশি মদ সংগ্রহ করত। কিন্তু সম্প্রতি ওয়্যারহাউসগুলো আমদানি বন্ধ রাখায় সংকট বেড়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ নয়, বিষাক্ত মদ পানে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সিআইডির ফরেনসিক রিপোর্ট পেলে জট খুলবে মৃত্যু রহস্যের। প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে পুলিশ। বলছে, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে নানা তথ্য মিলছে। সবশেষ গ্রেপ্তার হয়েছেন ওই ছাত্রীর বান্ধবী নেহা। এর আগে গ্রেপ্তার হন উত্তরার ব্যাম্বো রেস্টুরেন্টের 4 জন। গত 30 জানুয়ারি রাত 10টা মোবাইল ফোনে ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে 4 বন্ধুসহ উত্তরার ব্যাম্বো রেস্টুরেন্টে মদ পান করছেন ইউল্যাব শিক্ষার্থী, সেই সঙ্গে নাচ গান। অতিরিক্ত মদ্যপানে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে বন্ধু রায়হান তাকে নিয়ে যায় মোহাম্মদপুরে বান্ধবী নুজহাতের বাসায়। সেখানে ওই ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন তিনি। রবিবার সকালে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় তার। তারা প্রায়ই তাদের বাসায় অন্য বাসায় তারা মিলিত হয়, প্রায়ই। এবং তারা এটা আমরা স্বীকার করেছেন যে যাদেরকে আমরা রিমান্ডে এনেছি, দুইজনই স্বীকার করেছেন
যে এটা কোনো ধর্ষণ না, এটা তাদের সাথে তাদের মানে ঘনিষ্ঠ ফ্রেন্ড, এবং 1 বছর তারা প্রেম করছেন, প্রেমের প্রেক্ষিতে তারা প্রায়ই তারা রাত্রি যাপন করেন। অতিরিক্ত মদ্যপানের কারণেই দুইজনের মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। এদিকে উত্তরার পার্টি শেষে গভীর রাতে গুলশানে আরেক পার্টিতে যোগ দেন নেহা এবং আরাফাত। সেখান থেকে মাওয়া গেলে অসুস্থ হয়ে পড়েন আরাফাত, পরে মারা যান তিনি। যারা এই লোকগুলির কাছে এই মদটা বিক্রি করেছেন এবং এই যে একটা অবৈধ মদ এবং যেটা মানে কোনো ইয়ে নাই, তাদের কোনো মেয়াদ নাই বা এটা বিষাক্ত যে মদটা যারা বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কিছু মিলে আমাদের কাছে প্রাথমিক প্রমাণ হয়েছে অতিরিক্ত মদ্যপান, বিষাক্ত মদ্যপানই মৃত্যুর জন্য প্রধান দায়ী। এ ঘটনার পর উত্তরার ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের খালি বোতল উদ্ধার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মদের খালি বোতল এবং বিয়ারের খালি ক্যান উদ্ধার করি। পরবর্তীতে আমরা এই রেস্টুরেন্টের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 38 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করি। নিহত ছাত্রীর বাবার করা মামলায় গ্রেপ্তার দুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা এই উপজেলার কয়েকটি গ্রামের প্রায় 250,000 মানুষ জড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং প্রতারণায়। স্থানীয়দের কাছে তারা ওয়েলকাম পার্টি নামে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানেও বন্ধ হচ্ছে না দৌরাত্ম্য। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর, কালামৃধা ও চান্দ্রা ইউনিয়নের প্রায় 1.5 মানুষ জড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং প্রতারণায়। বছর 15 আগেও ভুয়া সোনার কয়েন, নকল সীমানা পিলার কিংবা মূর্তি দেখিয়ে প্রতারণা করা হতো। তবে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে এমন প্রতারণায় জড়িয়ে পড়ে তারা। প্রায় 10-11 বছর চলছে আপনার ওয়েলকামের যে বিষয়টা, যে আপনি লক্ষ লক্ষ টাকার গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, সেই অপশনটা হচ্ছে আরো 2 বছর আগে চলে গেছে। তারপর থেকে এই বিকাশের ব্যবসাগুলো চালু হয়েছে আর কি। পুরো গ্রাম ঘুরে এর সত্যতাও পেয়েছে তালাশ টিম। স্থানীয় কয়েকজন এসেছেন তাদের কষ্টের কথা বলতে। আপনি এবার গ্রামে করলে দেখবেন 99% বিল্ডিং। 15 বছর আগে জিজ্ঞেস করে দেখেন, তদন্ত করেন কয়টা বিল্ডিং আসলো। যে বাচ্চাটা একটু বড় হয়ে ওঠে সেটাই ওই পথে ঢুকে, আর বর্তমানে যে এরকম একটা পরিস্থিতি আমাদের এলাকায় তা বলার মতো না। আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযান চালিয়েও যখন এই প্রতারণা বন্ধ করতে পারছে না, ঠিক তখনই ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পুলিশ। যখনই কোনো অপরাধ সংঘটিত হয়, সেটা বিকাশ প্রতারণা হোক, সেটা রকেট প্রতারণা হোক, অন্য কোনো প্রতারণা হোক, বাড়ি কোথায়? ওই ভাঙ্গা থানার আজিমনগরের অমুক গ্রামে, সেটা কিন্তু সারা বাংলাদেশ জানে। এটা কি সম্মানের একটা জনপদের জন্য? আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, সারা দেশে যতগুলো মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্র আছে তার প্রায় বেশিরভাগই এই ভাঙ্গা উপজেলার। এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফরিদপুর। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক তালাশ অনুষ্ঠানে। ময়মনসিংহে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন ও থানায় অভিযোগ করেও সমাধান মিলছে না বলে দাবি ওই ঠিকাদারের। এদিকে চাপের মুখে নির্মাণ কাজ বন্ধ হওয়ায় নানা সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। গত বছর 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় কেএসবিএল ইউসিসিএল জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাজেট ধরা হয় 70 কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে 18 কোটি টাকার কাজ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নির্দেশে নেতাকর্মীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে চা খাওয়ার জন্য 2 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রাকিবের কথা নাম বলে, 4-5 দিন পরে আমরা নামের সন্ধান পাই। আমার কাছে বলে 2 কোটি টাকা দিতে হবে। 2 কোটি টাকা দিলে কাজ চলবে, নাইলে কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 1 মাস ধরে কাজ বন্ধ থাকায় ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রমিকরা। এরই মধ্যে কাজ ছেড়ে চলে গেছেন অনেকে। ভার্সিটি ছাত্রলীগ কাজ বন্ধ করে দেয়, সেজন্য চলে যাবে। এই জায়গায় আমাদের থাকা সম্ভব না, কারণ আমরা গরিব মানুষ, কাজ কাম করে খাই। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিব। না না না, যারা নিয়ে আসছে তাদেরকে আর আমাদের সাথে কোনো কিছু জানি না। আর বিশ্ববিদ্যালয়ে কোন কাজ হয়েছে সে সম্পর্কে তো আমরা অবগত না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
যে কোনো উন্নয়ন কাজে যে কেউ বাধা দিবে সেটা তো অবশ্যই উন্নয়নের অন্তরায়, সেটা মানে আমরা কখনোই সমর্থন করি না, এবং হোক যেটা আমরা যাতে না হয় সেগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা অন্যান্য যেগুলো আইন শৃঙ্খলা যেগুলো আছে তাদেরকে আমরা করছি যাতে এগুলো তারা যথাযথ ব্যবস্থা নেয়। কাজ বন্ধ হয়ে যাওয়ায় মোটা অঙ্কের লোকসানের পাশাপাশি শ্রমিক সংকটেও পড়েছে বলেও দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরো যা থাকছে, আন্তর্জাতিক বাজারে বাড়ছে দেশীয় সবজির চাহিদা। 2000 টন বাঁধাকপি, 20,000 টন আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে উইন্ডিজদের দ্রুত গুটিয়ে দিতে চায় টাইগাররা। 355 রানে এগিয়ে বাংলাদেশ। হাতিরঝিলে 8 দিনে কিশোর সহ 388 জনকে আটকের মধ্য দিয়ে শেষ হলো পুলিশের অভিযান। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি তাদের। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এ সমস্যার সমাধান আপৎকালীন ব্যবস্থায় নেই। সব পক্ষের সমন্বয়ে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসাদের হয়রানি বন্ধে 26 জানুয়ারি থেকে চলছে পুলিশের অভিযান। এতে 8 দিনে কিশোর সহ আটক হয়েছে 388 জন। তাদের 83 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, বাকিদের অভিভাবকের কাছে দেয়া হয়েছে মুচলেখায়। এই অভিযানকে সফল দাবি করে পুলিশ বলছে তা চলমান থাকবে। এই অভিযানটা আমাদের চলবে। আমরা হুন্ডা দিয়ে আমরা টহল পার্টি জোরদার করব, চেকপোস্ট বসাবো, এবং আমরা মনে করি যে এটা এই অভিযানটা বন্ধ হবে না। আমরা হয়তো জোরে সোরে যে অভিযানটা চলছে সেই অভিযানটা আপাতত আমরা অত করব না, তবে আমরা যে আমাদের টহল পার্টি জোরদার থাকবে। সিসিটিভি ক্যামেরায় ঘেরা হাতিরঝিলে সারা বছর থাকে টহল। বখাটেদের দৌরাত্ম্য বাড়লে তার নিয়ন্ত্রণে অভিযানে আসে পুলিশ। তবে এতে সমাধান দেখছেন না বিশ্লেষকরা। তারা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া না হলে এর স্থায়ী সমাধান আসবে না। সার্বক্ষণিক একটা নিয়মের মধ্যে সে ধরনের একটা ফোর্স মোতায়েন করা প্রয়োজন বলে আমি মনে করি। এটা হচ্ছে অ্যাপারেন্টলি আমি বলবো যে সলিউশন। আর যদি আমাকে সাস্টেনেবল সলিউশন দিতে হয় তাহলে পুরো শুধুমাত্র হাতিরঝিল না, সমস্ত জায়গায় এই যে পুলিশের যে এটাকে আমরা ক্রাইম প্রিভেনশন বলি, যে ক্রাইম প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্যে অ্যাডভান্স যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা কিন্তু খুব ইনস্টিটিউশনালাইজ করা দরকার। ইট কাঠের এই শহরে খানিকটা প্রশান্তির খোঁজে হাতিরঝিলে আসেন নগরবাসী। তাই এখানকার পরিবেশ রক্ষায় প্রকল্প সংশ্লিষ্টদের সমন্বয়ের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 2021 সালের 21 পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে 21 জনের তালিকা প্রকাশ করেছে। ভাষা আন্দোলনে মরণোত্তর পদক পেয়েছেন 3 জন। তারা হলেন মোতাহার হোসেন তালুকদার, শামসুল হক এবং আফসার উদ্দিন। এছাড়া সঙ্গীতে অবদানের স্বীকৃতি পেয়েছেন বেগম পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ এবং সালমা বেগম সুজাতা, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকি, আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং আলোকচিত্রে পাভেল রহমান। এছাড়া মুক্তিযুদ্ধে গোলাম হাসনাইন, ফজলুর রহমান খান ফারুক এবং মরণোত্তর পদক পেয়েছেন সৈয়দা ইসাবেলা। সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, গবেষণায় ডক্টর সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ডক্টর মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান 21 পদক পেয়েছেন। ভাষা এবং সাহিত্যে এই সম্মাননা পেয়েছেন কবি কাজী রোজি, বুলবুল চৌধুরী এবং গোলাম মুর্শিদ। আন্তর্জাতিক বাজারে বাড়ছে দেশীয় সবজির চাহিদা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে চলতি বছর 2000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্যমাত্রা রপ্তানিকারক প্রতিষ্ঠানের। চীনা বাঁধাকপির দাম বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে দেশি বাঁধাকপির, পাশাপাশি আলু রপ্তানির লক্ষ্য 20,000 টন। এজন্য বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রশাসন। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশি আলুর বেশ সুনাম রয়েছে বিশ্বের বাজারে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে আলু। 4 বছর ধরে অল্প পরিমাণে রপ্তানি হচ্ছে বগুড়ার বাঁধাকপিও। এবছর চীনে দাম বেড়ে যাওয়ায় প্রাচ্যের বিভিন্ন দেশে চাহিদা বেড়েছে বাংলাদেশি বাঁধাকপির। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান এই 3 দেশে এবছর 2000 টন বাঁধাকপি রপ্তানির লক্ষ্য দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের।
বিষমুক্ত সবজি পাঠানোয় ক্রেতাদের বিশ্বাস বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে ঠিকঠাক সরবরাহ করার ক্ষেত্রে আছে বাধাও। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমাদেরকে ব্যাংক একটা লোনের ব্যবস্থা করলে আমরা ব্যবসাটা আর একটু জোরালোভাবে করতে পারবো। সবজিটা আমাদের এসি কন্টেনার হলে আরো ভালো হয়, সুবিধা, কোয়ালিটি মেনটেন করতে পারবো, তখন আরো বেশি আপনি বাংলাদেশ থেকে সবজি রপ্তানি করা সম্ভব। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় সবজি ফেলে দিতে হচ্ছে না কৃষকদের, বরং বাজারের চেয়ে ভালো দাম পাওয়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী তারা। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণেরও উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সহযোগিতার জন্য প্রস্তুত কৃষি অধিদপ্তরও। কোনো প্রকার কেমিক্যাল, ফার্টিলাইজার প্লাস কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না। সব জৈব বালাইনাশক এবং অর্গানিক ফার্টিলাইজার যা আছে এগুলো ব্যবহার যদি করা যায়, আমাদের যেহেতু মাঠ পর্যায়ে প্রত্যেক জায়গায় উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত এটা মনিটরিং করবে। যারা এই বিষমুক্ত সবজি যারা উৎপাদন করতে চায়, এই কৃষকদের আমরা এখানে প্রশিক্ষণ দেব, যেখানে আমাদের দেশের বরেণ্য কৃষিবিদরা এসে এখানে তাদের হাতে কলমে এই বিষয়গুলো প্রশিক্ষণ দেবেন। সবজি রপ্তানি উৎসাহিত করতে প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্বে গত 24 ঘন্টায় করোনায় আরও 14,000 প্রাণহানি, নতুন শনাক্ত 5 লাখ রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 22,92,000 ছাড়ালো। মোট আক্রান্ত 10,53,00,000-এর বেশি। এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 7,70,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার সবচেয়ে বেশি 3,380 জন করোনায় মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,16,000 মানুষের দেহে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, মারা গেছে 1,700 মানুষ। ব্রাজিলে মারা গেছে 1,291 জন। নতুন করে 58,000 রোগী মিলেছে দেশটিতে। 6 ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হচ্ছে ফ্রান্সে। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিধিনিষেধ আরও কিছুদিন জারি থাকছে বলে জানিয়েছে জার্মান সরকার। এছাড়াও বৃহস্পতিবার যুক্তরাজ্যে 20,000, স্পেনে 30,000, ইতালিতে 13,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই উদ্বেগে দেশটির জনগণ। আগের বারের 49 বছরের ভয়াবহ সামরিক শাসনের পুনরাবৃত্তির শঙ্কা তাদের মনে। সেই সময়ের কথা ভেবে বাড়ছে আতঙ্ক। মাত্র 5 বছর বয়সেই চোখের সামনে বাবাকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এখনো ভাসে মিয়ানমারের মানবাধিকার কর্মী ওয়াই নুয়ের চোখে। তার ছোটবেলা কেটেছে সামরিক শাসনে। 18 বছর বয়সে নুকে তার বাবা সহ পরিবারের সবাইকে গ্রেপ্তার করে সেনারা। অভিযোগ, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। সবার 7 বছরের কারাদণ্ড হয়। কারাগারের সে দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। গণতন্ত্রে ফেরার 10 বছর পর আবারও সেনা অভ্যুত্থান যেন সেই ভয়াবহ ছোটবেলা মনে করিয়ে দিচ্ছে নুকে। আমি ছোটবেলা থেকেই ভয় নিয়ে বড় হয়েছি। সে সময়ের কথা কখনো ভোলা যাবে না। বাড়ির বাইরে সবসময় সেনারা থাকত। বাবাকে নিয়ে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে। নুয়ের মতো মিয়ানমারের সাধারণ মানুষ এখন দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। 1962 সালের অভ্যুত্থানের কারণে দেশটি পড়েছিল অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে। তার পুনরাবৃত্তির শঙ্কায় এখন মিয়ানমারবাসীর মনে। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। নাগরিকদের সুরক্ষা এবং আগামীতে কিভাবে দেশ পরিচালিত হবে সে বিষয়ে জানতে চায় সবাই। জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে চায়। আগের সেনা অভ্যুত্থানে দেশ যেমন আর্থিক সংকটে পড়েছিল তেমন কিছু আমরা আর চাই না। স্বাধীনতার পর বেশিরভাগ সময়ই সামরিক শাসনে ছিল মিয়ানমার। 1962 সালে জেনারেল নেউইনের নেতৃত্বে তৎকালীন বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর সেনা শাসন ছিল 49 বছর। এই দীর্ঘ সেনা শাসনে নানা সংকট ও নির্যাতনের মুখোমুখি হয়েছিল মিয়ানমারবাসী। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায় পড়লেও এই বিষয়ে আরও সজাগ থাকতে হবে। এজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান রবার্ট মিলার। বলেন, মিয়ানমারের সেনা কু এই অঞ্চলের গণতন্ত্রের জন্য বড় ক্ষত। রোহিঙ্গা সংকট মিয়ানমারে শুরু হয়েছে, মিয়ানমারকেই শেষ করতে হবে। এই সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ অব্যাহত রাখারও পরামর্শ দেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছে, বাংলাদেশে আরবান হেলথ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
onus on having Rohingya refugees return to Myanmar rests with মিয়ানমারের সামরিক বাহিনীর কূ এ অঞ্চলের গণতন্ত্রের জন্য একটি ক্ষত। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও অনিশ্চয়তায় পড়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখতে হবে, আর এ সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 86 রান। দিনের শুরুতে উইকেট হারায় উইন্ডিজ। বোনারকে প্রথম বলে ফেরান তাইজুল ইসলাম। হার এড়াতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দরকার সফরকারীদের। অন্যদিকে জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ছিল 2 উইকেটে 75 রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে 430 রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন মিরাজ। প্রত্যাবর্তনের টেস্টে সাকিব করেছে 68 রান। I have liked the approach of Craig Brathwaite since yesterday. Very first ball of the innings, he hit a boundary. Ball was there to be hit and he used the offer. চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের সব শেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, তৃতীয় দিনের শুরুতে উইকেটের অবস্থা কেমন দেখছেন এবং আজ থেকে স্পিনাররা সহায়তা পেতে পারে, সেই সহায়তার সম্ভাবনাটুকু কেমন দেখছেন আপনি? আমি একটু সংশোধন করতে চাই। আসলে পরিসংখ্যান অনুযায়ী এই সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট তৃতীয় দিনে সব ব্যাটিং সহায়ক উইকেট হিসেবে সবচেয়ে ভালো সমর্থন দেয় ব্যাটসম্যানদের। সেই হিসেবে আজকে একটা প্রত্যাশা ছিল, আজকে একটা কঠিন দিন হয়তো অপেক্ষা করছে টাইগার বোলারদের সামনে, কিন্তু দিনের শুরুতে তাইজুল যে ব্রেক থ্রুটা এনে দিয়েছেন তাতে আসলে নতুন করে ভাবতে হচ্ছে ম্যাচ পরিস্থিতি নিয়ে। যে টার্নটি পেয়েছেন, আসলে এই টার্নটা আমরা সচরাচর দেখি চতুর্থ এবং পঞ্চম দিনে, কিন্তু তৃতীয় দিনে তাইজুল সেই টার্নটি বের করে এনেছেন। আমরা এর আগে প্রথম ইনিংসেও দেখেছি ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররাও কিন্তু বেশ ভালো টার্ন পেয়েছেন এবং দু দলের বোলারদের মধ্যে একটা প্রবণতা আছে ব্যাটসম্যানদের ফ্রন্ট ফুটে খেলানোর। যতই ফ্রন্ট ফুটে খেলানো হবে ততই উইকেট তুলে নেওয়ার সুযোগ থাকে। এটা ওয়ারিকান, জোমেল ওয়ারিকান তিনি কিন্তু প্রথমেই বলে দিয়েছেন। সেই স্ট্র্যাটেজিতেই তাইজুল ইসলাম সকালবেলা একটা বেশ ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং 355 রানের লিড নিয়ে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত তাদের লিড 348 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তো বাংলাদেশের সামনে আসলে যে সুযোগটা, যে একটা বড় লিড, তার মধ্যে ইতিমধ্যেই 3টি উইকেট চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আমরা ক্রেগ ব্রাথওয়েটের কথা বলতে হয় আলাদাভাবে। প্রস্তুতি ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন সে একই কৌশল এখানে আমরা সাগরিকায় দেখতে পাচ্ছি। সফট হ্যান্ডে খেলছেন, বলের জন্য ওয়েট করছেন, বল কিছুটা থেমে আসছে। স্পিনাররাও সেই জিনিসটা বুঝে, স্পিনাররাও দেখেছি যে একটু বলের স্পিন ভেরিয়েশনে, পেস ভেরিয়েশনে গুরুত্ব দিচ্ছে। তো একটা বেশ জমজমাট লড়াই হচ্ছে। এই পর্বটা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে বেশ কজন নবীন ক্রিকেটার আছেন। জহির, দিনের শুরুতে একটি উইকেট গেলেও আমরা এখন যেদিকে এগোচ্ছে এবং ইতিমধ্যে 3 উইকেট গিয়েছে যেটা আমরা জানি, সেক্ষেত্রে ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আপনি কি ধারণা করছেন, কেমন করতে পারেন উইন্ডিজ? এই উইকেট আসলে 350 রানের পুঁজি, যেটাকে বলা হয় প্রথম ইনিংসে গড় এভারেজ প্রতিটি দল যারা প্রথম ইনিংসে ব্যাট করে তারা। তো প্রথম ইনিংসে আসলে 350 নিচে কিছু করা মানে স্বয়ংক্রিয়ভাবে আপনি পিছিয়ে থাকা। আবার অন্যভাবে দেখলে বাংলাদেশ 430 রান করেছে, বাংলাদেশ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে 80 রান এগিয়ে আছে। তো ওয়েস্ট ইন্ডিজ যেহেতু ভালো স্টার্ট পায়নি, ওয়েস্ট ইন্ডিজের জন্য আসলে ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে। এখন যদি তারা রিকভারির সুযোগ না পেয়ে থাকে, চতুর্থ ইনিংসে কিন্তু তাদেরই ব্যাট করতে হবে এবং সেটা হবে চতুর্থ এবং পঞ্চম দিনে, যেদিন যখন আরো উইকেট আরো কঠিন হয়ে যাবে, স্পিনাররা বেশি সুবিধা পাবে। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই মিডল অর্ডার যদি প্রতিরোধ করতে না পারে সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কামব্যাক করার সুযোগ খুব কম থাকবে এবং অন্যভাবে বললে বাংলাদেশের সামনে এই ম্যাচটি জিতে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে চট্টগ্রাম টেস্টের সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম। জাতীয় দলের নিউজিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন এসেছে। 1 সপ্তাহ পিছিয়ে সিরিজ শুরু হবে 20 মার্চ। এতে করে সফরের সময়ও বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লজিস্টিক কারণে এই পরিবর্তন আনা হয়েছে। কোভিড প্রোটোকল মেনে সফরকারীদের প্রস্তুতির সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত। আগের সূচিতে প্রথম ওয়ানডে ছিল 13 মার্চ, শেষটা হওয়ার কথা ছিল 20 মার্চ।
এখন 3 ম্যাচ হবে 20 থেকে 26 মার্চে। পরিবর্তিত সূচিতে প্রথম টি-20 হবে 28 মার্চ, শেষ ম্যাচ 1 এপ্রিল। খেলা পিছিয়ে গেলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। মূল লড়াইয়ের আগে কুইন্সটাউনে 5 দিনের ক্যাম্প করবে টাইগাররা। আজ ছুটির দিনে প্রিমিয়ার লিগ ফুটবলে নামবে সব বড় দল। ঢাকায় দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু বেলা 3:30টায়। সন্ধ্যা 6টায় জয়ে ফেরার লক্ষ্যে আবাহনীর সামনে মুক্তিযোদ্ধা সংসদ। আর টঙ্গীতে বেলা 3টায় মোহামেডানের লড়াই বারিধারার বিপক্ষে। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে নড়বড়ে আবাহনী। দারুণ শুরুর পর ছন্দপতন হয়েছে সময়ের সাথে। টানা 2 ড্রতে ব্যাকফুটে আকাশী নীল। এমন অবস্থায় মুক্তিযোদ্ধার পরীক্ষাও বোধহয় কঠিন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রান্সিসকো রদ্রিগেস আক্রমণে লেমোসের মূল অস্ত্র, সাথে কার্ভেন্স বেলফোর্টের সমর্থন হতে পারে জয়ের রসদ। দেশে জুয়েল রানাও গড়ে দিতে পারেন পার্থক্য। তারপরও দলগত সমন্বয় পারে হারানো মনোবল ফেরাতে। আবাহনীর বর্তমান অবস্থা নিঃসন্দেহে নির্ভর রেখেছে বসুন্ধরা কিংসকে। যদিও চ্যাম্পিয়নের মতোই এগুচ্ছে ব্রুজনের দল। শতভাগ সাফল্যে ওরাই টেবিল টপার। ধারাবাহিক রবিনিও বেসেরা জুটি লাতিন রিক্রুটদের দুরন্ত ফর্ম কাজটা সহজ করে দিচ্ছে। চট্টগ্রাম আবাহনীকেও বসে আনতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় কিংসের। ঢাকায় 2 জায়ান্টের লড়াই। টঙ্গীতে মোহামেডান নামবে দ্বিতীয় জয়ের খোঁজে। মাঝে মধ্যে ঝলক দেখালেও মোটেও ধারাবাহিক নয় সাদা কালো শিবির। টেবিলের 11তে থাকা উত্তর বারিধারাকে হারিয়ে অবস্থানের উন্নতি চায় শনলেনের দল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে 1 ঘন্টার বিরতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভ চুরির তদন্তে 6 দেশের 56 জনের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে আসছে 8 প্রতিষ্ঠানের নাম। আগামী শিক্ষাবর্ষেও নতুন শিক্ষাক্রম পাচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী। নবম শ্রেণীতে থাকছে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগ। রাজধানীর বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9 নির্দেশনা। আদালতের হস্তক্ষেপের পরও শীর্ষ দূষণের শহর হওয়ায় অসন্তোষ। চাহিদা কম থাকায় আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে না বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সেবা। দেশেই বাজার তৈরির চেষ্টা বিএসসিএল এর। এবার শীত মৌসুমে মেঘনায় ইলিশের দেখা নেই, হতাশ জেলেরা। জলবায়ুর পরিবর্তন ও নাব্যতা কম থাকাই কারণ, বলছে মৎস্য বিভাগ। আর এছাড়া 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।